হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বাংলা এক্সপ্লেনেশন। সবাইকে জানাই হ্যালোয়েন ডে এর শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ আছেন। একটি বিশেষ কথা জানিয়ে রাখি, আজ যে মুভিটি এক্সপ্লেন করা হবে তার মেইন বিষয়বস্তু গড়ে উঠেছে হ্যালোয়েন ডেকে কেন্দ্র করে। এই হরর মুভিটি রিলিজ হয়েছিল 2015 সালে। মুভিটার নাম হচ্ছে হেল হাউস এলএলসি। মুভিটা ডকুমেন্টারি হিসেবে তৈরি করা হয়েছে, কিন্তু মুভিটার স্থান, কাল, চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। মুভিটার ক্যাটাগরি হচ্ছে ফাউন্ড ফুটেজ জনর। মুভিটি ডিরেক্ট করেছেন স্টিফেন কগনিটি, আর মুভিটির IMDb রেটিং পেয়েছে 6.4। আজ আমি হেল হাউস এলএলসি এর স্পেশাল এডিশন এক্সপ্লেন করব, কেননা এই স্পেশাল এডিশনে বেশ কিছু অতিরিক্ত সিন রয়েছে যা মুভিটার অরিজিনাল ভার্সনে নেই। এই মুভিটার আরও 2টি পার্ট রিলিজ হয়েছে, যা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে এক্সপ্লেন করা হবে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মুভি শুরু হয় 8 অক্টোবর 2009 এর একটি নিউজ দেখানোর মাধ্যমে, যেখানে অ্যাবাদন হোটেল বা হেল হাউসে 15 জন মারা যাওয়ার ঘটনা প্রচার করা হচ্ছিল। কিন্তু কি কারণে এই 15 জন মারা গিয়েছিল তার কোনো সঠিক কারণ ছিল না। আমাদের সকলের কাছে শুধু ওই দিনের একটি ইউটিউব ভিডিও ছাড়া আর কিছুই ছিল না। ভিডিওতে আমরা দেখতে পাই সবাই এক এক করে হেল হাউসের ভেতরে যাচ্ছে। এমন মনে হচ্ছিল এই হাউসে কোনো না কোনো প্যারানর্মাল সমস্যা অবশ্যই আছে। সবাই মনে করেছিল যেহেতু আজ হেল হাউসের ওপেনিং নাইট, তাই কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে। কিন্তু কি ধরনের টেকনিক্যাল ইস্যু তা কেউ জানতো না। আমরা শুধু একটি ক্লাউন এবং একটি মেয়েকে আতঙ্কিত হয়ে দৌড়াতে দেখি। কিছুক্ষণ পর সবাইকে আতঙ্কিত হয়ে বেসমেন্ট থেকে দৌড়াতে দেখি। হেল হাউসের ক্রু মেম্বারদের এক ব্যক্তি সবাইকে গাইড করছিল কোন পথে হেল হাউস থেকে বের হতে হবে এই বিষয়ে। সবাই নিজের জীবন বাঁচানোর জন্য এদিক সেদিকে দৌড়াদৌড়ি করছিল। পরের সিনে আমরা দেখতে পাই হেল হাউসের বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে এবং তাদের সাথে থাকা প্যারামেডিক্স হেল হাউস থেকে ডেড বডি বের করতে সাহায্য করেছিল। পুলিশ এবং মিডিয়া ভেবেছিল হেল হাউসে কোনো প্রকার যান্ত্রিক ত্রুটির কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে। হেল হাউসের এই দুর্ঘটনার কয়েক বছর পরে আমরা ডায়েন এবং তার সাথীদের হেল হাউসের এই রহস্যের উদ্ঘাটনের জন্য একটি ডকুমেন্টারি তৈরি করতে দেখতে পাই। আর এখন ডায়েন এবং তার টিমমেটদের মাধ্যমে দেখানো হবে 8 অক্টোবর রাতে কিছু ধরনের টেকনিক্যাল ইস্যু বা সমস্যা হয়েছিল। এই ডকুমেন্টারিতে আমরা বেশ কিছু ব্যক্তিদের ইন্টারভিউ নিতে দেখব যারা ওই হেল হাউসের সাথে সম্পৃক্ত। ইন্টারভিউর শুরুতে আমরা রবার্ট নামের একজন বয়স্ক লোক কে দেখতে পাই। সে ওই দিনের ঘটনার জন্য দুঃখী ছিল এবং এই দুর্ঘটনাকে এজ এ ট্র্যাজেডি হিসেবে আখ্যায়িত করেন। এর পরের সিনে আমরা মার্টিন নামের এক ফটোগ্রাফারের ইন্টারভিউ দেখতে পাই। মার্টিন ওই দিন রাতে দুর্ঘটনার পরে হেল হাউসের ভেতরের বেশ কিছু ছবি তোলেন। হেল হাউসের ফ্লোরে রক্তের দাগ ছিল এবং বেসমেন্টের সিঁড়িতে অনেক বড় আকারের অস্বাভাবিক পায়ের ছাপ ছিল। এই ক্রিপি পায়ের ছাপ দেখে মার্টিনের আর সাহস হয়নি নিচে নামার। মার্টিনের মতে এই ধরনের ক্রিপি বেসমেন্ট তিনি আগে দেখেননি। এরপর সিন কাট হয়ে আমরা ডায়ানের কাছে সায়রা নামের হেল হাউসের একজন ক্রু মেম্বারের ইন্টারভিউ দিতে দেখি। সায়রা ডায়ানকে জানায় ওই দিন রাতে যে দুর্ঘটনা ঘটেছিল তা পুরোপুরি ক্রিপি এবং অবিশ্বাস্য ছিল। কথাবার্তার এক পর্যায়ে আমরা জানতে পারি ক্রু মেম্বারদের ভেতর এখন শুধু সায়রাই বেঁচে আছে এবং সে সেফ জায়গাতে আছে। ইনভেস্টিগেশনের জন্য সায়রা ডায়ানকে হেল হাউসে প্রথম দিন থেকে 8 অক্টোবর রাতে কি ঘটেছিল তার ফুটেজ দেয়। এই ফুটেজটিতে আমরা সায়রা সহ সকল ক্রু মেম্বারদের একটি গাড়িতে দেখতে পাই। মূলত ক্রু মেম্বাররা সবাই একে অপরের বন্ধু ছিল। তারা 5 সদস্যের একটি ক্রু ছিল। এরা গাড়িতে করে তাদের শুটিং স্পটে যাচ্ছিল। শুটিং স্পট নিউ ইয়র্ক শহর থেকে বাইরে ছিল, আর ওই শুটিং স্পটের নাম হচ্ছে অ্যাবাদন হোটেল। ক্রু মেম্বারদের প্ল্যান ছিল তারা এই অ্যাবাদন হোটেলকে হেল হাউসে কনভার্ট করবে লোকজনদের আকর্ষণ করার জন্য। আর সামনেই ছিল হ্যালোয়েন ডে, তাই তাদের প্ল্যান ছিল তারা 8 অক্টোবর রাতে হেল হাউস জনসাধারণের জন্য ওপেন করবে। ক্রু মেম্বারদের বস ছিল অ্যালেক্স, যার কথা বাকি ক্রু মেম্বাররা উইদাউট এনি কোয়েশ্চন মেনে নিত। আর সায়রা ছিল অ্যালেক্সের গার্লফ্রেন্ড, অ্যালেক্সের বেস্ট ফ্রেন্ড এবং তাদের বিজনেসের রাইট হ্যান্ড ছিল ম্যাক। টনি সেট এবং ইলেকট্রিসিটির দিকে নজর রাখত। আর তাদের শেষ ক্রু মেম্বার ছিল পল। পল শুধু ক্যামেরা ইনস্টলের কাজ করত। বেসিক্যালি আমরা এটা বলতে পারি পল এবং টনি একত্রে কাজ করত, লাইক হাফ হাফ। অ্যালেক্সের ইচ্ছে ছিল তাদের প্রতিটি কাজের যেন ভিডিও নেওয়া হয়। এ কারণে পল ডে 1 থেকে ভিডিও করা শুরু করে। অ্যালেক্সের পুরো টিম 23 অগাস্ট থেকে 8 অক্টোবর অর্থাৎ পুরো 46 দিন ওই হোটেলে ছিল। হোটেলে প্রবেশ করেই সবাই বুঝেছিল যে অনেক দিন ধরে এই হোটেলে কারো আসা যাওয়া নেই। আর যে ধরনের রুম এই হোটেলে ছিল তা পুরোপুরি পারফেক্ট ছিল তাদের টিম মেম্বারদের জন্য।
কেননা তাদের বেশি পরিশ্রম করতে হবে না হিল হাউস বানানোর জন্য। অ্যালেক্সের মতে এই হোটেল তাদের জন্য পুরোপুরি পারফেক্ট ছিল। এ কারণে অ্যালেক্স সকলের চেয়ে একটু বেশি কনফিডেন্ট ছিল। অন্য সকল ক্রু মেম্বারদের মতে এই হোটেল বেশ ক্রিপি এবং হন্টেড, কিন্তু অ্যালেক্স সকলকে সাহস জুগিয়ে যাচ্ছিল এই হোটেলে এমন কোনো ভয় নেই। আর ঠিক তখনই প্রত্যেকে কিছু প্যারানর্মাল সাইন পায়, যার কারণে সকলেই ভেবেছিল এই হোটেল হন্টেড হলেও হতে পারে, যেমন ওয়াকি টকিতে আজব শব্দ বাজা। আর যখন সবাই অ্যালেক্সের কাছে এই ধরনের ঘটনার বিবরণ দিতে যায় তখন ব্ল্যাক হুডের ফিগার রেকর্ড হয়। এরপর ক্রু মেম্বাররা সবাই হোটেলের বিপজ্জনক স্থান অর্থাৎ বেসমেন্ট এক্সপ্লোর করতে যায়। আর এখানে তারা আরো ক্রিপি জিনিসপত্র দেখতে পায়, যেমন বাইবেল, পেন্টাগ্রাম, ইনভার্টেড ক্রস সহ বিভিন্ন ধরনের ক্রিপি বস্তু। কিন্তু এখনো অ্যালেক্স সবাইকে বলে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই সকল জিনিস হিল হাউস বানাতে সাহায্য করবে। এর পরের সিনে আমরা দেখতে পাই পল এবং টনি হোটেলের সকল রুমে ক্যামেরা ইনস্টল করে যাতে সকল কিছুর ওপর নজর রাখা যায়। কিন্তু বেসমেন্টে ক্যামেরা ইনস্টল করা সম্ভব হয়নি। এ কারণে তারা ভেবেছিল ওপেনিং নাইটের দিন একজন অ্যাক্টরকে বেসমেন্টে বসিয়ে দিবেন, যাতে করে বেসমেন্টে নজর রাখা যায়। কিছুক্ষণ পর এক এক করে ভৌতিক ঘটনা ঘটা শুরু হয়ে যায়, যেমন একা একা দরজা খুলে যাওয়া, ক্যামেরার সামনে দিয়ে শ্যাডো ফিগার পাস করা। পল শুধু কমপ্লেইন করে, নিজেকে রেকর্ড করার সময় দরজার পাশ থেকে একটি শ্যাডো দেখতে পায়, যাকে পল প্রথমে সায়রা ভাবে। পল শ্যাডো ফিগারটাকে সায়রা ভাবায় সে ভয় পায় না, কিন্তু আসলে ওই শ্যাডো ফিগারটা কার ছিল তা কেউ জানে না। এর পরের সিনে আমরা দেখতে পাই অ্যালেক্স তিনজন অ্যাক্টরকে ভাড়া করে, স্যাম, ম্যালিশা এবং জয়ী সাফনার। অ্যালেক্স এখানে ম্যালিশা ও জয়ীকে বেসমেন্টে অ্যাক্টিংয়ের জন্য পছন্দ করে। ম্যালিশার সাথে কথাবার্তার এক পর্যায়ে ম্যালিশা অ্যাবাদন হোটেলের কিছু ভয়াবহ হিস্টোরি সম্পর্কে জানায়। হোটেলের মালিক এন্ড্রু টেলি ডাইনিং রুমে সকলের সাথে আত্মহত্যা করেছিল। কারণ হিসেবে মানা হচ্ছিল এন্ড্রু ও তার অনুসারীরা স্যাটানিক কাল্ট পারফর্ম করত। আর কিছু স্পেসিফিক কারণে শহরের বাইরে অ্যাবাদন হোটেল বানিয়েছে। কারণ হিসেবে আমরা জানতে পারি কিছু কিছু বাইবেলে অ্যাবাদনকে ডিমন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই ডিমন রেলের দরজাকে প্রোটেক্ট করে থাকে। আর উক্ত কারণেই এন্ড্রু তার বেসমেন্টে এই গেট অফ রেল ওপেন করেছিল এবং নাম রেখেছিল অ্যাবাদন হোটেল। তাছাড়া এন্ড্রুর ওপর অনেক টেস্টকে গায়েব করার অভিযোগ ছিল, কিন্তু এন্ড্রু প্রতিবারই কোনো না কোনো ভাবে বেঁচে যাচ্ছিল। এসব খবর জানাজানি হওয়ার কারণে একদিন অ্যাবাদন হোটেল দেউলিয়া হয়ে বন্ধ হয়ে যায়। আর এ কারণেই এন্ড্রু ও তার অনুসারীরা ডাইনিং রুমে আত্মহত্যা করেছিল। মেলিসার এইসব কথা শোনার পরেও অ্যালেক্স এইসব কাহিনীকে গুজব বলে উড়িয়ে দেয়। কিন্তু প্রত্যেকের মনেই সংশয় ছিল অ্যালেক্স কিছু না কিছু অবশ্যই লুকাচ্ছে। এর পরের সিনে আমরা দেখতে পাই পল বেসমেন্টের দিকে যাওয়ার সময় সেখানে একটি ক্লাউনকে দেখতে পায়। এই ক্লাউনকে দেখার পর পল কিছুটা ভয় পায়। আর যখন বেসমেন্টের সিঁড়ির দিকে ক্যামেরা ঘোরায় তখন ওই ক্লাউনের মাথা পলের নিজের দিকেই ঘোরানো দেখে। এটা দেখার পর পল অনেক ভয় পায়, কিন্তু পল মনে করেছিল টনি তাকে ভয় দেখাচ্ছে। বাট যখন টনিকে অন্য সকল টিম মেম্বারদের সাথে দেখে তখন পল বুঝতে পারে ওই ক্লাউনটা টনি ছিল না। টনিকে সকলের সাথে দেখার পর পল দৌড়ে বেসমেন্টে যায় এবং সেখানে 3টি ক্লাউনই দেখতে পায়। এই দৃশ্য দেখার পর পলের ভয় ওভার 9000 হয়ে যায়। আর আশ্চর্যের বিষয় ছিল এই ধরনের ভৌতিক ঘটনা পলের সাথে বেশি ঘটেছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই পল লাইট স্লিটার টেস্ট করার সময় আবারও একটি শ্যাডো ফিগার ক্যামেরায় দেখতে পায়। পল ভয় পেয়ে বাইরে বেরিয়ে ভমিটিং করে। পল এইসব ভৌতিক ঘটনা অ্যালেক্সকে জানায়, কিন্তু সকল প্রমাণ থাকা সত্ত্বেও অ্যালেক্স এসব ঘটনা রিফিউজ করে এবং বিশ্বাস করে না। অর্থাৎ অ্যালেক্স স্বার্থপর হয়ে শুধু তার কোম্পানির কথাই ভাবে। এরপর এক রাতে ম্যাক এবং পল বেসমেন্টের সিঁড়িতে আবারও একটি ক্লাউনকে দেখতে পায়। ম্যাক ক্লাউনটিকে ছুঁয়ে দেখলে ক্লাউনটি নর্মাল হয়ে যায়। এরপর ম্যাক ক্লাউনটিকে তুলে বেসমেন্টে রাখতে যায়, কিন্তু ম্যাক এবং পল বেসমেন্টে গিয়ে অবাক হয়, কেননা বেসমেন্টে সায়রা একা ছিল এবং একা একা রিভার্স করে কথা বলেছিল। ম্যাক সায়রার সাথে কথা বলে সায়রাকে হুঁশে আনে। আর যখন তারা ব্যাক করার ডিসিশন নেয় তখন তারা পেছনে সেই ক্লাউনটিকে দেখতে পায় না। যখন তারা ডাইনিং স্পেসে আসে তখন তারা ডাইনিং টেবিলে অনেক খাবার দেখতে পায়। আর টেবিলের কিছুটা সামনে সেই ক্লাউনটিকে আবার দেখতে পায়। এই দৃশ্য দেখে সায়রা, ম্যাক এবং পল মারাত্মকভাবে ভয় পায় আর অ্যালেক্সকে এইসব ঘটনা জানানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু এর পরের সকালে অ্যালেক্সকে খুঁজে পাওয়া যায় না। অ্যালেক্সের যখন রুম চেক করা হয় তখন বাকি টিমমেটরা একটি ডায়েরি খুঁজে পায়। এই ডায়েরিতে বেসমেন্টে থাকা পেন্টাগ্রাম, ক্লাউন, উল্টোক্রস সহ আরো অনেক ইনফরমেশন ছিল। হুইচ এক্সপ্লেইনস অ্যালেক্স কেন সকল টিমমেটদের সাথে এমন ব্যবহার করেছিল। কিন্তু এই সিনটুকু শুধু মুভির স্পেশাল এডিশনে দেখতে পাওয়া যায়। নর্মাল এডিশনে অ্যালেক্সের ডায়েরি পাওয়ার সিনটা কাট করে মুক্তি দেওয়া হয়েছে।
যাই হোক, এরপরের সিনে দেখতে পাই অ্যালেক্স এবং সায়রা গতরাতে ঘটা সকল ঘটনা এক্সপ্লেন করে। কিন্তু অ্যালেক্স সায়রাকে সান্ত্বনা দেয় এবং বলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হেল হাউজে করবে না। এরপর সিন কাট হয়ে আমরা পলকে দেখতে পাই। ওপেনিং নাইটের আর মাত্র 3 দিন বাকি। এখানে দেখতে পাই পল তার রুমে বসে হেল হাউস সম্পর্কে তার ক্যামেরায় কিছু ব্যক্তিগত ওপিনিয়ন দিচ্ছে। আর ঠিক তখন পিছন থেকে কিছু শব্দ আসে। যখন পল চেক করতে যায় তখন একজন অপরিচিত মেয়েকে দেখতে পায়। মেয়েটির চেহারা পুরোপুরি অস্বাভাবিক ছিল এবং মেয়েটির চোখ দুটো পুরো সাদা ছিল। এই দৃশ্য দেখার পর পল মারাত্মকভাবে ভয় পায় এবং চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। পল ভেবেছিল এই চাদর তাকে বাঁচাতে পারবে, কিন্তু কিছুক্ষণ পরে পল যখন চাদর উঁচিয়ে দেখতে যায় তখন ওই অস্বাভাবিক মেয়েটাকে পলের বেডের কাছে দেখতে পায় এবং মেয়েটি পলকে অ্যাটাক করে। আর এরপরই ক্যামেরা ফুটেজ ডিস্টর্টেড হয়ে যায়। টনি এরপর পলের রুমে গিয়ে পলকে দেখতে পায় না। টনি এবং অ্যালেক্স পলকে কল করে, কিন্তু পলের ফোন থেকে আজব আজব শব্দ আসছিল। এই শব্দে অ্যালেক্স সহ সবাই বিরক্ত হয়। এরপর সবাই পলকে খুঁজতে খুঁজতে আবারও বেসমেন্টে যায়, কিন্তু সেখানে থাকা 3টি ক্রাউনের ফেস ক্রু মেম্বারদের দিকে ঘুরে যায়, যা টেকনিক্যালি ঘটা অসম্ভব। আর এরপরই অ্যালেক্স ও ম্যাক পলকে বেসমেন্টের এক কোনায় অদ্ভুত অবস্থায় পায়। ওই সময় পল একদম চুপচাপ অবস্থায় দাঁড়িয়েছিল। দেখে এমন মনে হচ্ছিল পলকে যেন কোনো এক অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করছে। কিন্তু অ্যালেক্স ভেবেছিল সবাইকে পল জেনে শুনে ইচ্ছে করে ভয় দেখাচ্ছে, কেননা পলকে বেসমেন্টে পাওয়ার পর থেকে একদম চুপচাপ হয়ে গিয়েছিল। কিন্তু অ্যালেক্স এখানে একটি জিনিস অ্যাডমিট করে, ক্লাউনের মাথা একা একা ঘুরে যাওয়া পুরোপুরি অসম্ভব। এরপর টনি অ্যালেক্সের সাথে কিছুটা রাগ করে ডিসিশন নেয় সে আর হেল হাউজে কাজ করবে না এবং বেসমেন্ট থেকে চলে যায়। টনিকে বোঝানোর জন্য ম্যাক পিছু পিছু যায়। তখন ম্যাক টনিকে একটি আসল কথা জানায়, যার সাথে মুভির দ্বিতীয় পার্টের কানেকশন আছে। যাই হোক, ম্যাকের এইসব কথা শোনার পর টনি হেল হাউজে দ্বিতীয়বারের মতো কাজ করার জন্য রাজি হয়ে যায়, কেননা তাদের দুজনের কাছে অল্টারনেটিভ কোনো অপশন ছিল না। আর তাদের এই পরিস্থিতির জন্য একমাত্র অ্যালেক্সকে দায়ী করে। অন্যদিকে পল বেসমেন্ট থেকে আসার পর প্রায়শই বিছানায় শুয়ে থাকত, অর্থাৎ পল সবার সাথে কিছুটা অ্যাবনর্মাল ব্যবহার করত। আর এসব ঘটনার মধ্য দিয়ে হেল হাউসের ওপেনিং নাইট চলে আসে, অর্থাৎ 8 অক্টোবর 2009। হেল হাউসের ওপেনিং টাইম হলে স্যাম এবং অ্যালেক্স বাইরের সকল গেস্টদের হেল হাউসে আমন্ত্রণ জানায়। আর এরপর আমরা মুভির শুরুর দিকের সিনটা পাই, যেখানে একজন গেস্ট ইউটিউব ভিডিও করেছিল। এখন আমরা ইউটিউব ভিডিওটির মাধ্যমে জানতে পারবো ওই দিন হেল হাউসে কি ঘটেছে। এর পরের সিনে আমরা অ্যালেক্স এবং ম্যানিশাকে বেসমেন্টে দেখতে পাই। মূলত অ্যালেক্সের প্ল্যান ছিল পেন্টাগ্রামের সামনে ম্যানিশার হাত দুটো বেঁধে রাখা, আর জয়ীয় বেসমেন্টে ক্লাউন সেজেছিল ম্যানিশাকে সিকিউরিটি দেওয়ার জন্য। সব লোক হেল হাউসে এন্টার করে আর জয়ী ক্লাউনকে বেসমেন্ট থেকে ভয় পেয়ে পালাতে দেখতে পাই। আর এখানে একটি কথা জানিয়ে রাখি, হেল হাউসে এই দুর্ঘটনার 9 দিন পর জয়ীকে নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। পরের সিনে সায়রাকে আমরা উপরের দিকে দৌড়াতে দেখি, আর মুভির শুরুর দিকে যে মেয়েটিকে দৌড়াতে দেখি সেটি মূলত সায়রাই ছিল। এরপর বেসমেন্টে আমরা একটা স্কাল ফেস দেখতে পাই। এই স্কাল ফেসকে দেখে জয়ী ম্যানিশাকে রেখে বেসমেন্ট থেকে দৌড় দেয়। পরের সিনে আমরা বেসমেন্টে বেশ কিছু গেস্টদের ও ম্যানিশাকে পড়ে থাকতে দেখি। আর বেসমেন্টের ফ্লোরে একটি গর্ত দেখতে পাই, যার মধ্য দিয়ে ম্যানিশা অতল গহ্বরে হারিয়ে যায়। অর্থাৎ অ্যান্ড্রু টেলি সত্যিই বেসমেন্টে এলের দরজা ওপেন করেছিল। এরপরের সিনে ম্যাককে আমরা গেস্টদের দায়িত্ব দিতে দেখতে পাই। ম্যাক যে এক্সিট ডোর দিয়ে গেস্টদের বের করতে চাচ্ছিল সেই দরজাটি বন্ধ হয়ে যায়। এরপর ম্যাক অন্যদিকের এক্সিট ডোরে যাওয়ার সময় টনিকে দেখতে পায়। ওই সময় টনি ম্যাককে ম্যানিশাকে বাঁচানোর জন্য তার সাথে বেসমেন্টে যাওয়ার কথা বলে, কিন্তু টনিও ম্যানিশার মতো হেল পোর্টালে নিজেকে স্যাক্রিফাইস করে। এরপর হেল হাউসের সকল গোস্ট এন্টিটি এবং ইভিল স্পিরিট জীবিত হয়ে যায়। বেসিক্যালি হেল হাউস পুরানো অ্যাবাদন হোটেলে রূপান্তরিত হয়ে যায় টু কনজিউম মোর সোলস। এরপর আমরা ম্যাক এবং সায়রাকে ভয় পেয়ে এটিকে যেতে দেখতে পাই। আর এখানে অ্যালেক্স গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছিল। সায়রা ও ম্যাক যখন অ্যালেক্সকে বাধা দিতে যায়, ঠিক তখনই কতগুলো ব্ল্যাক হুডেড ফিগার উপস্থিত হয় এবং এদের লিডার সায়রা ও ম্যাককে বাধা দিয়ে ক্যামেরা ফেলে দেয়, যার ফলে অ্যালেক্স সেখানেই মারা যায়। এরপর এন্ডিং সিন কাট হয়ে আমরা সায়রা এবং ডায়ানকে প্রেজেন্ট সিনে দেখতে পাই। তখন সায়রা ডায়ানকে জানায় সে অ্যাটিক থেকে নেমে ফ্রন্ট ডোর থেকে বাইরে পালাতে সক্ষম হয় এবং তখন থেকেই সে লুকিয়েছিল। কিন্তু আমার প্রশ্ন হলো, হেল হাউসে এত বড় ভৌতিক ঘটনা ঘটার পরেও সায়রা কিভাবে বেঁচে আছে? যাই হোক, এরপর সায়রা ডায়ানের ইন্টারভিউ থেকে ব্রেক নেয় এবং ডায়ানকে জানায় বাকি ইন্টারভিউ সে হোটেলের রুম নাম্বার 2C থেকে নিতে পারে।
পাশাপাশি সায়রা ডায়েন ও তার বন্ধুদেরকেও এনকারেজ করে, যেন তারা নিজের চোখেই দেখে আসে হেল হাউসের ভেতরে কি ঘটেছিল। এই প্রপোজালে ডায়েন এবং ক্যামেরাম্যান জোনাথন হেল হাউসে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু তাদের তৃতীয় বন্ধু মিশাইল ডায়েনদের সাথে যেতে রাজি হয় না, কেননা মিশাইল হেল হাউসের শেষ অংশের ভিডিও দেখা বাকি ছিল। আর হেল হাউস এলএলসি এর ফুটেজ নিয়ে সম্পূর্ণ ডকুমেন্টারি মিশাইল শুধু নিজেই এডিট করেছিল। কিন্তু কেন মিশাইল একা সম্পূর্ণ ডকুমেন্টারি এডিট করেছিল তা আমরা কিছু সময়ের মধ্যেই জানতে পারব। এরপরের সিনে আমরা ডায়েনকে রিসেপশনিস্টের সাথে সায়রার ব্যাপারে কথা বলতে দেখি, কিন্তু রিসেপশনিস্ট ডায়েনকে ক্লিয়ারলি জানিয়ে দেন যে তাদের হোটেলে না কোনো সায়রা নামে গেস্ট আছে, আর না কোনো টুসি নামে রুম আছে। এরপর ডায়েন ও জোনাথন ওই হোটেল থেকে চলে যায় এবং সরাসরি অ্যাবাদন হোটেলে যাওয়ার ডিসিশন নেয়। এরপরের সিনে আমরা আবারও মিশাইলকে হেল হাউসের বাকি অংশের ভিডিও দেখতে পাই। এই বাকি ভিডিওটুকু দেখে মিশাইল বুঝে গিয়েছিল ডায়েন হেল হাউসে গিয়ে কত বড় ভুল করেছে। এরপর সিন কাট হয়ে ওই রাতের ভিডিওর বাকি অংশে চলে যায়। সেখানে আমরা দেখতে পাই অ্যালেক্স অ্যাটিকে সুইসাইড করার পর সায়রা কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায়। যখন সায়রার জ্ঞান ফেরে তখন সায়রা ক্যামেরা নিয়ে ডাইনিং রুমে ব্যাক করে। সেখানে সায়রা একটি ব্ল্যাক হুডেড সিগার দেখতে পায়। ওই সময় সায়রা অদ্ভুত বিহেভ করা পলকেও দেখতে পায়। সায়রা ভালো মন্দ কিছু না ভেবে পলকে জড়িয়ে ধরে, কেননা হেল হাউসে তখন একমাত্র তারাই জীবিত ছিল। কিন্তু পল হঠাৎ রাগান্বিত হয়ে সায়রার হাতে থাকা ক্যামেরা নিয়ে সায়রার মাথায় অনেক জোরে আঘাত করে, যার ফলে সায়রা কিছুক্ষণের মধ্যেই মারা যায় এবং একটা ডিমনিক ভয়েসের সাথে ওই ব্ল্যাক হুডেড সিগার সায়রাকে নিয়ে অন্ধকারে চলে যায়। এরপর পল নিজের হাতে থাকা একটি শার্প অবজেক্ট দিয়ে নিজের গলায় আঘাত করে সুইসাইড করে, যার ফলে পলও কিছুক্ষণের মধ্যে মারা যায়। অর্থাৎ হেল হাউসের সকল ক্রু মেম্বাররাই ওই রাতে মারা গিয়েছিল। কিন্তু ডায়েনের কাছে যে সায়রা ইন্টারভিউ দিতে এসেছিল সেই সায়রা তাহলে কে ছিল? সেই সায়রা আর কেউ নয়, অ্যাবাদন হোটেলে থাকা এভিল স্প্রিট ছিল। কেননা তারা চাচ্ছিল যাতে করে মানুষের মনে অ্যাবাদন হোটেল অর্থাৎ হেল হাউস সম্পর্কে সবার আগ্রহ বাড়াতে পারে এবং তাদের যেন হেল হাউসে এনে সোল ক্লেম করতে পারে। এরপরের সিনে ডায়েনকে আমরা হেল হাউসের করিডোরে দেখতে পাই, যেখানে করিডোরের মেঝেতে সায়রার রক্তের দাগ লেগেছিল। ওই সময় অ্যালেক্সের গোস্ট ডায়েনদের দেখছিল, কিন্তু ডায়েন ও জোনাথন তা নোটিস করেনি। বেসমেন্টে যাওয়ার পথে মিশাইল ডায়েনকে সাবধান করার জন্য কল করে, কিন্তু মিশাইলের কলটি ডায়েন রিসিভ করে না। যদি ডায়েন কলটি রিসিভ করত তাহলে মেবি ডায়েন ও জোনাথন বেঁচে যেত। যাই হোক, ডায়েন ও জোনাথন সিঁড়ি বেয়ে উপরের দিকে ওঠার সময় রুম নাম্বার 2C দেখতে পায়। রুম ওপেন করতেই ডায়েন এবং জোনাথন সায়রাকে দেখতে পায়। আর যখন সায়রা তাদের দিকে মুখ ঘোরায় তখন ডায়েন এবং জোনাথন সায়রার ক্রিপি ফেস দেখতে পায়। ওই সময় সায়রার সাথে আরো দুটি ব্ল্যাক হুডেড ফিগার উপস্থিত হয়, যারা ডায়েন এবং জোনাথনকে গায়েব করে দেয়। এরপর ক্যামেরা নিচে পড়ে যায় এবং রুম পুরোপুরি খালি হয়ে যায়। অর্থাৎ এখানে একটি জিনিস পরিষ্কার, যদি কেউ এই হোটেলে একবার চেক ইন করে তাহলে কেউ আর বেঁচে ফিরতে পারে না এবং তাদের আত্মা বা সোল হোটেলের ভেতরে চিরতরে ফেসে যায়। আর মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটিই ছিল হেল হাউস এলএলসি 2015 এর বাংলা এক্সপ্লেনেশন। মুভির স্ক্রিন প্লে বেশ ভালো ছিল এবং ওভারঅল আমার অনেক পছন্দের একটি মুভি। এই মুভির নেক্সট পার্টে অনেক কিছু রিভিল হবে এবং ফাইনাল পার্টের মজাই অন্য লেভেলের। আর আপনি যদি এই মুভির সম্পূর্ণ ট্রিলজি ফ্রিলি দেখতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করুন। তাই তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করুন, কেননা আপনাদের একটি লাইক আমাদের ভিডিও আপলোড করতে অনেক বড় অনুপ্রেরণা যোগায়। আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। দেখা হবে এই মুভির সেকেন্ড পার্টের বাংলা এক্সপ্লেনেশনের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।